বৈশিষ্ট্যগুলো যে আইলো যৌগের গলনাঙ্ক খুব বেশি হয়। কেন গলনাঙ্ক বেশি হয়? কারণ এটা কেলাস গঠন করে। আমাদের জন্য তার নেই, আর দুটো ক্লাস আছে তোমাদের জন্য, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে কোশ্চেনগুলো বুঝবে, আর এর আশেপাশে যে আলোচনা করব আমি সেগুলো খুব ভালো করে বুঝবে। হ্যালো ভাই লোক, আমার নাম শুভমশীল, ওয়েলকাম টু স্টাডি উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আইনীয় সমজীবী বন্ধনের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। সেই লাইনটা বলে দিই যে এই আধ ঘন্টার মধ্যে যে কোশ্চেনগুলো করবো সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, আর মাধ্যমিক পরীক্ষা এখান থেকেই কোশ্চেন আসবে। বুঝতে পেরেছো? এখান থেকেই কোশ্চেনগুলো আসবে। এই যতগুলো কোশ্চেন করাবো খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে কোশ্চেনগুলো বুঝবে, আর এর আশেপাশে যে আলোচনা করবো আমি সেগুলো খুব ভালো করে বুঝবে। বুঝতে পেরেছো? তো চলো শুরু করা যাক। তো এই যে ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, কোন যৌগটিতে সমযোজী দ্বিবন্ধন আছে? কোন যৌগটিতে সমযোজী দ্বিবন্ধন আছে? কোন যৌগটিতে? দেখো H2 এরকম দেখতে হয়, দেখাও দেখি আমাকে। এখানে ও দুটো ইলেকট্রন দেয় এরকম, সরি থোড়া মিস্টেক হয়ে গেছে হামসে, এরকম দেখতে হয়। তাহলে এটার মধ্যে দ্বিবন্ধন নিয়ে H2 এরকম দেখতে হয়। তারপর CO2 কে এরকম দেখতে হয়। কার্বনের টোটাল 4টে বন্ড থাকে, 1 2 3 4। আর তারপর কি অক্সিজেনের কটা বন্ড থাকে? শেষ কক্ষে 6টা বন্ড থাকে, 1 2 3 4 5 6। ঠিক আছে, এটার দুটো ইলেকট্রন লাগবে আর এটার 4টে, তাহলে আরো একটা অক্সিজেন নিয়ে চলে আসে, 1 2 3 4 5 6। দেখো এবার এই অক্সিজেনটা তোমরা পুরো ইলেকট্রন ডট লুইস ডট পুরো তৈরি করে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, খুশি থাকো জীবনে। এরকম হয়, তাহলে এটা কিরকম দেখতে হয় আসলে? সি ডাবল বন্ড ও ডাবল বন্ড ও, বুঝতে পারছি? এটা হচ্ছে CO2, তাহলে এটাই উত্তর হবে। CO2 তে দ্বিবন্ধন আছে। NH2 কিরকম দেখতে হয়? NH2 না, এটা NH3 হবে। ঠিক আছে, NH3 কিরকম দেখতে হয়? এন টোটাল কটা ইলেকট্রন থাকে? 5টি ইলেকট্রন থাকে শেষ কক্ষে। এখানে একটা হাইড্রোজেনের সাথে বন্ড করবে, এখানে একটা হাইড্রোজেনের সাথে বন্ড করবে, আর একটা এখানে হাইড্রোজেনের সাথে বন্ড করবে। বুঝতে পারলে? এটা একটা লোন পেয়ার থাকবে। আর একটা কি আছে? CH4 মানে কি? মিথেন কিরকম দেখতে হয়? সমচতুস্থলকীয় বা টেট্রাহেড্রন স্ট্রাকচার। ঠিক আছে, এটা আমি আরো ভালো করে আঁকাবো। ঠিক, এবার এখানে আর কি কোশ্চেন আসতে পারে? এবার ধরো তোমাদের উল্টোটা দিল, বললো যে 4টে মৌল দিয়ে দিল, যেরকম ধরো O2 এরকম দেখতে হয়। দেখো O2 এরকম O2 দেখতে হয়। ঠিক আছে, ও ডাবল বন্ড O2 দিয়ে দিল। আর কি হতে পারে? ধরো তোমাকে দিয়ে দিল ইথিলিন, এরকম দেখতে হয়, এরকম দেখতে হয়। ঠিক আছে, এরকম ধরো যে কার্বন ডাই অক্সাইড O2 দিয়ে দিল, এটা দিয়ে দিল, আর এটা দিয়ে দিল, মানে কি বলেন না, মিথেন দিয়ে দিল। এবার বললে এদের মধ্যে কোনটার মধ্যে দ্বিবন্ধন নেই সেটা বের করো, তাহলে সেখান থেকে বের করতে হবে। বুঝতে পারলে? এরকম কোশ্চেন আসতে পারে, তাই যেগুলো ডাবল বন্ড আছে সেগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো। বুঝলে? এবার কোশ্চেন কি আছে দেখো, ক্যালসিয়াম অক্সাইডের ইলেকট্রন ডট অঙ্কন করো। ক্যালসিয়াম অক্সাইড কিরকম দেখতে হয়? CaO, তাই তো? দেখো ক্যালসিয়াম টোটাল কটা ইলেকট্রন থাকে? 12টা ইলেকট্রন থাকে। কটা? 12টা। তার মানে কি হবে? 2,8,2 ইলেকট্রন বিন্যাসটা লিখবে। অক্সিজেনের কটা থাকে? অক্সিজেনে থাকে হচ্ছে গিয়ে 8টা ইলেকট্রন, তাই তো? তাহলে সেটা কিরকম হবে? ইলেকট্রন বিন্যাসটা 2,6, তাই তো? এটা তাহলে শেষ কক্ষে 6টা, এটা শেষ কক্ষে 2টো ইলেকট্রন। ভালো কথা। এবার দেখো সবসময় দেখবে যে এই দুটো, মানে এর শেষ কক্ষে যত ইলেকট্রন আছে আর এর শেষ কক্ষে যত ইলেকট্রন আছে, সেই দুটোকে মিলিয়ে যদি 8 হয়ে যায়, তাহলে তারা সবসময় সমযোজী যৌগ, এই তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ গঠন করবে। এটা মাথায় রাখবে। কি? এর শেষ কক্ষে যতগুলো ইলেকট্রন আছে আর এর শেষ কক্ষে যতগুলো ইলেকট্রন আছে, সেই দুটোকে যদি যোগ করা হয়, যোগ করে যদি 8 হয়ে যায়, এটা অষ্টক সূত্র, সবাই জানো তোমরা। যদি 8 হয়ে যায় তাহলে বুঝতে পারবে যে এটা তড়িৎযোজী যৌগ গঠন করবে। বুঝতে পারলে? বা ধরো যে এটার শেষ কক্ষে একটা আছে, ধরো যে যেরকম সিএল না, কি বলবো, ধরো যে সোডিয়াম। ঠিক আছে, এর শেষ কক্ষে ধরো যে কটা আছে? না, সোডিয়াম নয়। ধরো যে এই পাশে ক্যালসিয়াম নিচ্ছি, আর ওই পাশে নিচ্ছে হচ্ছে গিয়ে, এই পাশে ক্যালসিয়াম নিই, তাহলে এটা কত হচ্ছে? 2,8,2, আর এই পাশে নিয়ে হচ্ছে গিয়ে ক্লোরিন, তাহলে 2,8,7, তাই তো? এবার দেখো আমরা দেখতে পাচ্ছি এইটার এটা মিলিয়ে 9 হচ্ছে। কিন্তু যদি আমরা দুটো সিএল নিই, তাহলে একটা ইলেকট্রন একে দিয়ে দেবে, আরেকটা ইলেকট্রন আরেকটা সিএল যেটা নেবো সেটা দিয়ে দেবে।
এরকম করে তোমাদের বুদ্ধি খাটাতে হবে, তখন বুঝতে পারবে যে এটা একটা তৈজয়ী যৌগ তৈরি করবে। বেশিরভাগ ক্ষেত্রে তৈজয়ী যৌগ কখন তৈরি হয়, যখন কোন একটা ধাতু, ক্ষার ধাতু, ধর যে যেরকম লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম বা ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এরা, ঠিক আছে। আর ওই পাশে যেটা কি বলো নাম আমাদের বলো হ্যালোজেন মৌল, ওদের মধ্যে বেশিরভাগ কি বলো নাম তৈজয়ী যৌগ গঠন হয়, ঠিক আছে। এটা একটু মাথায় রাখার চেষ্টা করো, ঠিক। এবার দেখো তাহলে এটার এবার কি বলো নাম লুইস ডট কিরকম গঠন হবে, ইলেকট্রন ডট। ক্যালসিয়াম শেষ কক্ষে 2টো ইলেকট্রন থাকবে, আর অক্সিজেনের শেষ কক্ষে 6টা ইলেকট্রন, 1 2 3 4 5 6। এবার এরকম লিখবে, এই একটা এখানে আসছে আর একটা এখানে আসবে, এরা এই সাইনটা দেবে, হ্যাঁ। দেওয়ার পরে কি করবে, তাহলে Ca+2 হলো, 2টো ইলেকট্রন দিয়ে দেওয়া মানে +2, প্লাস অক্সিজেন 2 এখানে 8টা ইলেকট্রন দেখিয়ে দেবে, অক্সিজেন 2 হলো, হ্যাঁ। এটাই হয়ে গেল ইলেকট্রন ডট। তারপরে এটা এখানে লিখে দিলে, মানে এটা হচ্ছে ওই দাগ দিলে নর্মাল যেটা সমান সমান হয়, বুঝতে পারলে। এটা হচ্ছে ইলেকট্রন ডট। এটার ক্ষেত্রে তোমরা করতে পারো, একটা ইলেকট্রন Cl কে দিলে, 2টো ইলেকট্রন Cl কে দিয়ে দিলে, দেওয়ার পরে এখানে একটা দিলে, 2টো ইলেকট্রন এক্সট্রা আছে, এখানে একটা Cl, এখানে একটা Cl রাখলে, এখান দিয়ে একটা ইলেকট্রন এঁকে দিলে, একটা দিলে, তাহলে কি হয়ে গেল Ca+2 Cl-1 Cl-1, বুঝতে পারলে, -1, ঠিক আছে। তারপর CaCl2 লিখে দিলে, ঠিক আছে। এরকম ভাবে তৈরি করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এরকম একটা ইলেকট্রন ডট গঠন করতে দেবেই প্রায় দেবেই, ঠিক আছে। তো এটা খুব ভালো করে শিখে রাখো। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বলছে তড়িৎযোজী ও সমযোজী যৌগ শনাক্ত করো, ঠিক আছে। তড়িৎযোজী আর সমযোজী যৌগ শনাক্ত করো, কি কি আছে, C2H4, তারপর আছে লিথিয়াম হাইড্রক্সাইড কোথায়, ঠিক আছে, C2H4, তারপর আছে LiH, তারপরে আছে হচ্ছে MgCl2, তারপরে আছে হচ্ছে CH4, হ্যাঁ। এবার বলছে কি বলার নাম তড়িৎযোজী ও সমযোজী যৌগ চিহ্নিত করো। দেখো যখনই তোমরা একটা ট্রিক বলে দিচ্ছি, যখনই দেখবে কোনো একটা যৌগের মধ্যে কার্বন আছে, কোনো একটা যৌগের মধ্যে যখনই দেখবে কার্বন আছে, কার্বন কখনো তড়িৎযোজী যৌগ গঠন করে না, তখনই মার্ক করে নেবে এইটা আর এইটা হচ্ছে কি তাহলে সমযোজী যৌগ, কি সমযোজী যৌগ, ঠিক আছে। যোগী হয়ে গেছে, যোজী, ঠিক আছে, সমযোজী যৌগ, ঠিক। এবার আর কি হতে পারে, আর তোমাদের এক্ষুনি আমি বললাম যদি দেখো কোনো ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু থাকে আর তার সাথে হ্যালোজেন মৌল থাকে, তাহলে সবসময় বুঝতে পেরে যাবে যে সেটা হচ্ছে গিয়ে তড়িৎযোজী যৌগ, তড়িৎযোজী যৌগ, ঠিক আছে। তখনই বুঝতে পেরে যাবে সেটা একটা তড়িৎযোজী যৌগ। আর LiH এরটা কি করবো, দেখো LiH এর তো তোমরা অনেকেই লুইস ডট গঠন করেছো। LiH এর কি হয়, শেষ কক্ষে Li এর কটা ইলেকট্রন থাকে, 2,1, একটা ইলেকট্রন থাকে। হাইড্রোজেন কটা থাকে, একটা ইলেকট্রন। এবার কি করে হাইড্রোজেনের এখানে দ্বৈত সূত্র প্রয়োগ হয়, এখানে একটা ব্যতিক্রম, এটা অষ্ট সূত্রের এটা একটা ব্যতিক্রম, এটাও মাথায় রাখবে, ঠিক। LiH এর দেখো কি হচ্ছে, এইখান থেকে এই একটা ইলেকট্রন কি হয় ওইদিকে চলে যায়, তাহলে কি হচ্ছে Li+1 আর H-, একটা কি তৈরি হলো, আয়নীয় যৌগ গঠন হলো, বুঝতে পারলে। তাহলে এটাও কি আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ, বুঝতে পারলে। এরকম ভাবে দেখবে, এরকম ভাবে আলাদা আলাদা করতে পারবে, বুঝতে পারলে। এটা 2 নম্বরের কোশ্চেন ছিল, ভাবো। দেখো এটা একটা খুব কমন কোশ্চেন, কিন্তু আসার চান্সেস অনেক বেশি। কি বলছে, আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা হয় কেন, সেটা সবাই জানো নিশ্চয়ই, তাও আমি বলে দিচ্ছি যে আয়নীয় যৌগের ক্ষেত্রে, আয়নীয় যৌগ যেহেতু কেলাস গঠন করে, তাই আয়নীয় যৌগের একটা স্পেসিফিক বা পৃথক অণুর কখনো এক্সিস্টেন্স হয় না বা অস্তিত্ব থাকে না, ঠিক আছে। আয়নীয় যৌগের ক্ষেত্রে একটি পৃথক অণুর অস্তিত্ব থাকে না, যেহেতু আয়নীয় যৌগ কেলাস গঠন করে।
ঠিক আছে, তাই আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন বা আণবিক ভর কথাটি প্রযোজ্য হয় না। আয়নীয় যৌগের ক্ষেত্রে তার জন্যই সংকেত ভরটা খুব ভালো প্রযোজ্য হয়। রাজীব দাদা, আমি তোমাকে একটা ফটো পাঠিয়েছি, সেই ফটোটা একটু এখানে লাগিয়ে দাও। এখানে খুব ভালো করে ডেফিনেশনটা লেখা আছে, বা যেটা আমি বলতে চাইছি কিন্তু একটু ভালো ভাষায় তোমাদের চাও, এটাতে খুব ভালো করে লেখা আছে, এটা একটু ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। এবার দেখো কি আছে, একটি মৌলিক অণুর নাম লেখো যাতে ত্রিবন্ধন উপস্থিত। মৌলিক অণু মানে কি, যাতে ত্রিবন্ধন উপস্থিত। তো তাহলে আমি এটা লিখতে পারি C2H2, এটাতেও তো ত্রিবন্ধন উপস্থিত, কিন্তু এটা যদি লেখো তাহলে এটা কেটে দেবে, কেন কেটে দেবে? কারণ এটা একটা মৌলিক অণু নয়। মৌলিক অণু মানে একটাই অণু থাকবে, একটাই পদার্থ থাকবে, মানে একটাই কোন একটা কি বলার নাম পরমাণু থাকবে, বুঝতে পারছো? এই হাইড্রোজেন থাকবে না, ঠিক? তাহলে কি হতে পারে দাদা? N2, দেখো N ডাবল ট্রিপল বন্ড, বুঝলে এইটা। এবার এটার ইলেকট্রন ডটটা তোমরা খুব ভালো করে, লুইস ডটটাও ভালো করে দেখে নেবে, এইটারও দেখবে এটারও দেখবে। আমি এটা দেখিয়ে দিচ্ছি কারণ এটা প্রচুরবার জিজ্ঞাসা করে। এন এর শেষ করে কটা ইলেকট্রন থাকে? 5টা, 1 2 3 4 5। এন এর শেষ করে কটা থাকে? 5টা, 1 2 3 4 5, ঠিক হলো। এবার এই দুটোকে শুধু জুড়ে দেখে হয়ে গেল। টিং 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 টিং, বুঝলে? এই হয়ে গেল লুইস ডট, ঠিক? এইগুলোকে খুব ভালো করে শিখে রাখবে, ঠিক? দেখো এই কোশ্চেনগুলো খুব আসে। দেখো কোশ্চেনটা কি আছে, নিচের কোন যৌগটিতে সমযোজী ও আয়নীয় উভয় প্রকার বন্ধন বর্তমান? নিচের কোন যৌগগুলিতে সমযোজীয় আছে এবং আয়নীয় যোজীয় আছে? এবার দেখো কি আছে, CCl4 আছে, CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। তারপর কি আছে? অ্যামোনিয়া আছে। তারপর কি আছে? HCl আছে। তারপর কি আছে? CaCO3। এবার দাদা কি করে বুঝবো? আমি একটু শর্ট ট্রিক বলে দাও, তাহলে খুব ভালো হয়। কি করে বুঝবো? এই কোশ্চেনগুলো তো খুব আসে, তাহলে আমি কি করে বুঝবো, কি করে যে কোনটার মধ্যে কি বলুন না তড়িৎযোজীয় বর্তমান এবং সমযোজীয় বর্তমান, কি করে বুঝবো? দেখো এটা বোঝা সবথেকে শর্ট উপায় হচ্ছে কি, যেই যৌগটার মধ্যে এর মধ্যে যেই যৌগটার মধ্যে তিনটে পরমাণু থাকবে বা 3 রকমের পরমাণু থাকবে, তাদের আয়নীয় যোজীয় থাকবে এবং সমযোজীয় থাকবে, ঠিক বললাম? হ্যাঁ, তাদের মধ্যে আয়নীয় যোজীয় থাকবে বা আয়নীয় বন্ধনও থাকবে এবং সমযোজী বন্ধনও থাকবে, বুঝতে পেরেছো? তো দাদা কি ইজি, সাবাস দাদা, তুমি হেভি ট্রিক বলে দিয়েছো, আমি পেরে যাবো। এই তো এটার মধ্যে 3টে আছে, সি আর এল, এর মধ্যে 3টে আছে দাদা। ওফ, কি আমি এত ট্যালেন্টেড! এটা কিন্তু লিখবে না দয়া করে, আমার এটাকেও আবার মার্ক করে দেবে না দয়া করে, কারণ এটা H আছে, এটা C, এটা L, এটা কিন্তু একটাই। আমাকে এরকম একটা আমার স্টুডেন্ট করেছিল, তার জন্য আমি বলে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? এটা কিন্তু একটাই, ঠিক দাদা। তো এটাতেও তো 3টে আছে, 3টা আলাদা আলাদা রকমের। যদি এখানে H এর বদলে ধরা যায় H2 আর এখানে ধরা যায় Cl থাকতো, তাহলে ঠিক ছিল, তাহলে এটার মধ্যে আয়নীয় যোজীয় আছে, সমযোজীয় আছে, তাহলে বলতে পারতে। কিন্তু এখানে কি আছে? এটা আছে, তো করতে পারবে না। তাহলে কি বেঁচে থাকে? অপশন ডিটাই বেঁচে থাকে, CaCO3। বুঝতে পারলে? হ্যাঁ, নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন কি বলছে, কোন যৌগের আয়নীয় যোজীয় ও সমযোজী বন্ধন দুটোই দেখা যায়? এখানে কি আছে? HCl আছে, NH4Cl আছে। ও হো, দেখো এক্ষুনি আমরা করলাম NH4Cl, NH4H2O আর CaCl2। তাহলে এখানে কি হবে? NH4Cl হবে, NH4Cl উত্তর হবে, বুঝতে পারলে? NH4Cl উত্তর হবে, ঠিক? আমি ওটা কি একবার দেখানোর জন্য, মানে যে কি হচ্ছে সেটার জন্য এই কোশ্চেনটাও নিয়েছিলাম, বুঝতে পারলে? এবার কোশ্চেন কি আছে দেখো, কি বলছে, অষ্টক সূত্রের সংজ্ঞা দাও। অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এরকম দুটি যৌগের উদাহরণ দাও। অষ্টক সূত্রের সংজ্ঞাটা রাজুদা এখানে লাগিয়ে দাও, সাবাস। তো এটা একটু পড়ে নেবে। দেখো আমি এখন এক্সপ্লেন তো করছি না। অষ্টক সূত্র মানে কি, মানে প্রত্যেকটা অণুই চায় বা প্রত্যেকটা পরমাণুই চায় বা প্রত্যেকটা মৌলই চায় যে তাদের শেষ কক্ষে 8টি ইলেকট্রন পূর্ণ হোক এবং তারা যাদের কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস আছে তাদের ইলেকট্রন বিন্যাস লাভ করুক, বুঝতে পারলে? তার জন্য তারা শেষ কক্ষে 8টা ইলেকট্রন আনার চেষ্টা করে। সে ইলেকট্রন ধার নিতে পারে বা ইলেকট্রন দিয়ে
ইলেকট্রন একটা ধরো যে বেশি আছে সেই ইলেকট্রন দিয়ে দিল, ইলেকট্রন যার কাছে একটা ইলেকট্রন কম আছে ইলেকট্রন নিয়ে নিল, বুঝতে পারলে? এরকম করে যে 7টা 8টা ইলেকট্রন শেষ করে তৈরি করার চেষ্টা করে তাদের এটাকেই বলা হয় অষ্টক সূত্র, বুঝতে পারলে? আমি এটা বোঝালাম কিন্তু এটাকে ভালো করে এখানে রাজীব দাদা লিখে দিয়েছে, ঠিক? এবার আমি তোমাকে যেটা বলছি যে অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এমন দুটি যৌগের উদাহরণ দাও। দেখো অষ্টক সূত্রের ব্যতিক্রম কোথায় দেখা যায়? হ্যাঁ আমি ভুলে যাচ্ছি, অষ্টক সূত্রের ব্যতিক্রম কোথায় দেখা যায়? LIH এ দেখা যায়। দেখো LIH কি মানে, এক্ষুনি বললাম আমি, LIH মানে হচ্ছে গিয়ে দ্বৈত সূত্র। LIH কি বিশ্বাস করে? দ্বৈত সূত্র বিশ্বাস করে, যেখানে অষ্টক সূত্রটা সেমই, শুধু যেহেতু এখানে হাইড্রোজেন আর লিথিয়াম আছে, এদের শেষ কক্ষে একটা ধরো যে হাইড্রোজেনের শেষ প্রথম, তো হাইড্রোজেনের কক্ষটা প্রথম, তাই ওটাতে কটা দুটো ইলেকট্রনই ভরা যায়, দুটোর বেশি তো ইলেকট্রন ভরা যায় না, তাই এরা শেষ কক্ষে দুটো ইলেকট্রন রাখতে পছন্দ করে, ঠিক? আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে PCl5। দাদা এটা আবার কি? PCl5 হচ্ছে অষ্টক সূত্রটাকে পেরিয়ে চলে যায়, অষ্টক সূত্রকেও পেরিয়ে চলে যায়, বুঝতে পারলে? PS শেষ কক্ষে মনে হয় থাকে হচ্ছে গিয়ে 5টা ইলেকট্রন, ঠিক আছে? PS শেষ কক্ষে 5টা ইলেকট্রন থাকে, আর এই Cl কে প্রত্যেকটাকে একটা একটা করে ইলেকট্রন দিয়ে দেয়, প্রত্যেকটা Cl কে একটা করে ইলেকট্রন দিয়ে দেয়, বুঝলে? প্রত্যেকটা Cl কে একটা। তাহলে দেখো P এর শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকে? 2 2 2 10টা ইলেকট্রন, P এর শেষ কক্ষে 10টা ইলেকট্রন থাকছে, তাহলে অষ্টক সূত্রকে পেরিয়ে চলে যায় এটা, ঠিক আছে? এগুলো একটু মনে রাখবে। দেখো এই কোশ্চেনটা থিওরিটিক্যাল কিন্তু ভালো কোশ্চেন। কি আছে? HCl একটি সমযোজী যৌগ, তা সত্ত্বেও জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে কেন? ঠিক আছে, তা সত্ত্বেও জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে কেন? কারণ লিখবে যে, দেখো আমি তোমাদের একটু বেসিকভাবে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু এরপরে রাজীব দাদা ভালো করে ডেফিনিশনটা এটা লিখে দেবে, ঠিক আছে? ডেফিনিশন বা এই লেখাটা ভালো করে এখানে সাজিয়ে দেবে, ঠিক? দেখো HCl কিরকম দেখতে হয়? পেন একটু HCl, ঠিক? দেখো HCl এর মধ্যে, H আর Cl এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার বা ইলেকট্রোনেগেটিভিটির খুব বেশি পার্থক্য হয়, তড়িৎ ঋণাত্মকতার খুব বেশি পার্থক্য হয়। তার জন্য এখানে যে দুটো ইলেকট্রন থাকে, এখানে দুটো ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এই দুটো ইলেকট্রনই কি হয়? Cl এর দিকে একটু বেশি চলে যায়, Cl এর দিকে একটু বেশিই চলে যায়, বুঝতে পারলে? তার জন্য এই দুটো ইলেকট্রনই Cl এর দিকে একটু বেশি চলে যায়, ঠিক? তার জন্য Cl এর মধ্যে একদম ছোট ডেল্টা নেগেটিভ চার্জ তৈরি হয়, একদম ছোট ঋণাত্মক চার্জ বা ঋণাত্মক আধান তৈরি হয়। আর যেহেতু Cl এর মধ্যে ঋণাত্মক আধান তৈরি হয়েছে আর H এর কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে নেওয়া হয়েছে, তাই H এর মধ্যে কি তৈরি হয়? একদম ছোট একটা পজিটিভ, ডেল্টা পজিটিভ চার্জ। যেহেতু ডেল্টা পজিটিভ চার্জ এখানে তৈরি হচ্ছে, তার জন্য এবার এদের মধ্যে যে বন্ডটা আছে সেই বন্ডটা কি হচ্ছে? ভেঙে যাচ্ছে। এই একটা ইলেকট্রন Cl এর কাছে নিয়ে, এই একটা ইলেকট্রন, যে একটা এক্সট্রা ইলেকট্রন, এটা তো একটা ছিলই ওর কাছে, এই একটা এক্সট্রা ইলেকট্রন Cl নিজের কাছেই নিয়ে নিচ্ছে। জলে যখন ফেলে দিচ্ছি তখন এরা যেহেতু ধ্রুবীয় অণু, এটাও আরেকটা কথা, পোলার বা ধ্রুবীয় অণু যেহেতু এই পুরোটা, তার জন্য Cl কি করছে? এই বন্ডটাকে পুরো ভেঙে এই Clটাকে মাথায় নিয়ে নিচ্ছে, বুঝতে পারলে? আর জলে ফেললে এরা একটু ভালো কাজ করে, কারণ জল হচ্ছে কি একটি ধ্রুবীয় কি বলার নাম, ধ্রুবীয় দ্রবণ, বুঝতে পারলে? এইসব ধ্রুবীয় দ্রবণ আমাদের ইংলিশে বলে পোলার প্রোটিক সলভেন্ট, ঠিক আছে? তো একটু বাংলাটা একটু গন্ডগোল করে, ঠিক? এবার দেখো ধ্রুবীয় অণু, তার জন্য কি করে? ইলেকট্রনটাকে নিজের মাথায় নিয়ে নেয়, আর যেহেতু ইলেকট্রনটা নিজের মাথায় নিয়ে যায় তাহলে H প্লাস হয়ে যায় আর Cl মাইনাস হয়ে যায়, H প্লাস আর Cl মাইনাস হয়ে যায়। তাহলে কি হচ্ছে? এটা দুটো বিয়োজন হয়ে যাচ্ছে, বিয়োজিত হয়ে যাচ্ছে দুটো, হ্যাঁ? অ্যানায়ন ও ক্যাটায়নে পরিণত হচ্ছে। যেহেতু অ্যানায়ন ও ক্যাটায়নে পরিণত হয়েছে, আমরা এর পরের চ্যাপ্টারে পড়েছি আগে, আবার এর পরের চ্যাপ্টার কি ছিল? তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, ওই চ্যাপ্টারটাতে পড়েছি। যখন এরা এরকম দুটো বিয়োজিত হয়ে যায়, তখন এরা একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তৈরি হয় এবং এরাই আয়ন বা কি বলে তড়িৎ পরিবহন করে, বুঝতে পারলে? হ্যাঁ, তো এই লেখাটাই রাজীব দাদা একটু ভালো করে একটু দেখিয়ে দাও এখানটাতে। চেষ্টা করবো এই পোলার কথাটা আমি তোমাকে যেটা পাঠিয়েছি সেখানে যে পোলার কথাটা আছে সেটাকে চেঞ্জ করে যদি তুমি ধ্রুবীয় সমযোজী পদার্থ লিখতে পারো তাহলে খুব ভালো। দেখো রাজীব দাদা এটা লাগাও, কারণ HCl একটি, দেখো কি আছে, HCl একটি সমযোজী যৌগ হলেও এর আচরণ জলীয় দ্রবণে তীব্র তড়িৎ বিশ্লেষণের মতন করে কেন? কি বলছে? কারণ HCl একটি পোলার সমযোজী যৌগ এবং জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায়, যেটা দেখালাম আমি, ঠিক আছে? HCl অণুতে হাইড্রোজেন এবং ক্লোরিনের পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব বেশি থাকায়
ইলেকট্রন মেঘ, বা এখানে তোমরা ইলেকট্রন মেঘের বদলে লিখবে ইলেকট্রন জোর, ঠিক আছে। ইলেকট্রন জোর সিএল এর দিকে বেশি আকৃষ্ট হয়, ঠিক। ফলে সিএল এর আংশিক ঋণাত্মক এবং এইচ এর আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি হয়। এই যে আংশিক ঋণাত্মক আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি হয়েছে, যা এটিকে একটি পোলার সমযোজী যৌগে তৈরি করে তোলে। এটিকে একটি পোলার সমযোজী যৌগ তৈরি করে যৌগে করে, ঠিক আছে। পোলারটার বদলে ধ্রুবীয়টা লিখবে ভালো হবে, ঠিক আছে। যা এটিকে একটি ধ্রুবীয় সমযোজী যৌগ করে তোলে, বুঝতে পারলে। এবার এখান থেকেই তারপর এটি আদর লেখার পরে লিখবে এই কারণেই HCl একটি সমযোজী যৌগ হওয়ার সত্ত্বেও জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষের মতন আচরণ করে, বুঝতে পারলে। কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, একটু বোঝারও কোশ্চেন ছিল, তো ভালো করে এটা মাথায় রাখবে। দেখো এবার একটা কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা আমি আগেও করেছি, তবে এখন একবার বলে দিচ্ছি, কারণ তোমরা খুব বিজ্ঞ মানুষ, তো তোমরা একটু ঘুরিয়ে দিলে আর পারো না। কি বলছে, একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2,8,1 হলে এটি সমযোজী না তড়িৎযোজী যৌগ গঠন করবে। সমযোজী না তড়িৎযোজী যৌগ গঠন করবে। দেখো আমরা আগের দিন যখন পিরিয়ডিক টেবিলের পর্যায় সারণীর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন করেছিলাম, তখন তোমাদের শিখিয়ে দিয়েছিলাম 2,8,1 যদি হয় তাহলে এটা কোন শ্রেণীর অন্তর্গত হবে? এটা হবে প্রথম শ্রেণীর অন্তর্গত। কোন শ্রেণীর? প্রথম শ্রেণীর অন্তর্গত। প্রথম শ্রেণী মানে কি? ক্ষারীয় মৌল, ক্ষারীয় ধাতু বা ক্ষার ধাতু। ক্ষার ধাতু আমি তোমাদের এক্ষুনি বললাম, ক্ষার ধাতু সবসময় সমযোজী যৌগ গঠন করে। এই ক্ষার ধাতু সবসময় তড়িৎযোজী যৌগ গঠন করে, বুঝতে পারলে। এটা কি করবে? তড়িৎযোজী যৌগ গঠন করবে। এরকম তোমাদের ইলেকট্রন বিন্যাস দিয়ে দেবে, সেখান থেকে বলবে তড়িৎযোজী না সমযোজী যৌগ গঠন করবে, সেটা বের করো। এগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে তোমাদেরকে, তার জন্য, বুঝতে পারলে। এবার একটা সুন্দর কোশ্চেনটা অনেকেই করেছো। কি বলছে, একটি ক্ষারীয় মৃত্তিকা মৌলের উদাহরণ দাও যা সমযোজী যৌগ গঠন করতে পারে। তার ক্ষারীয় মৃত্তিকা মৌল কি হয়? বেটা, মাঙ্গে, কন্যা, সুন্দর, বাপরাজি। করেছিলাম তোমাদের, দেখো শর্টসে দেখে আসো, শর্টস দেখে আসো, যা শর্টস করনি, মানে শর্ট করনি কি, শর্টস যারা স্ক্রল করনি, দেখে আসো শর্ট। দেখো তো এখানে কি থাকবে? বেরিলিয়াম, বেটা, মাঙ্গে, কন্যা, সুন্দর, বাপরাজি, আর করছি না, ঠিক আছে। তো এদের মধ্যে একমাত্র বেরিলিয়ামই আছে, এদের মধ্যে একমাত্র বেরিলিয়াম যার ইলেকট্রন বিন্যাস 2,2 কি তৈরি করে? সমযোজী যৌগ গঠন করে। সমযোজী যৌগ গঠন করে, বুঝতে পারলে। সমযোজী যৌগ গঠন করে, কিন্তু এদের নিচে মাঙ্গে, কন্যা, সুন্দর, বাপরাজি মানে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপরে বেরিলিয়াম বা রেডিয়াম, এরা কেউ সমযোজী যৌগ গঠন করে না। এরা সবসময় কি তৈরি করে? এরা সবসময় তড়িৎযোজী যৌগ গঠন করে, বুঝতে পারলে। এবার তোমরা জিজ্ঞাসা করো, দাদা একটা এক্সাম্পল দাও। এক্সাম্পলও দিয়ে দিচ্ছি, দেখো এক্সাম্পলও দিয়ে দিচ্ছি। BeCl2 বা BeH2 এই দুটোই হচ্ছে গিয়ে সমযোজী যৌগ, দেখো তোমাদেরকে আমি কিছুক্ষণ আগেই বললাম যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা ক্ষার ধাতু আর যদি হ্যালোজেন মৌল যদি যুক্ত হয়, তাহলেই তোমরা ভেবে নেবে যেটা সমযোজী যৌগ, এই তড়িৎযোজী যৌগ, ঠিক আছে। এক্ষুনি বললাম না, কিন্তু তার একটা ব্যতিক্রম এখানে পাওয়া গেল, এটা কি তাহলে? ব্যতিক্রম, মানে আমি পুরোপুরি ঠিক নয়, এই 2-3টে জায়গায় একটু মাথায় একটু খোলা রাখতে হবে। মানে বেরিলিয়াম আর ক্লোরিন যখন থাকবে, বেরিলিয়াম আর হাইড্রোজেন যখন থাকবে, সেসব জায়গায় মাথাটা একটু খোলা রাখতে হবে, বুঝতে পারলে। দেখো এবার কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা ভালো কোশ্চেন। কি বলছে, Al2O3 যৌগে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? কি আছে? Al2O3, উত্তরটা হচ্ছে গিয়ে দুটোই, বোথ আয়নিক বা যেটাকে বলে আয়নীয় ও সমযোজী, দু ধরনের বন্ধনই আছে এটার মধ্যে। দাদা তুমি তো এক্ষুনি বললে যে আয়নীয় সমযোজী বন্ধন যদি কোনো একটা মৌলে থাকতে হয়, তাহলে ওটাতে মিনিমাম 3টে আলাদা আলাদা রকমের পরমাণু থাকতে হবে। এক্ষুনি তুমি বললে না দাদা? হ্যাঁ বললাম, কিন্তু এটাও একটা ব্যতিক্রম। তো এইগুলো একটু মাথায় রাখতেই হবে তোমাদেরকে, বুঝলে। এইটা, তারপর আগে যেটা দেখালাম LiH, ওগুলোকে LiH দেখালাম না, B2
বেরিলিয়াম ক্লোরাইড, ওগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, বুঝতে পারলে? এটাও একটা কি ব্যতিক্রম, এটাকেও মাথায় রাখতে হবে, বুঝতে পারলে? এই কোশ্চেনগুলো কেন করে দিচ্ছে এখন, যাতে যদি কোশ্চেন চলে আসে তখন এখান থেকে যেন করে নিতে পারো, বুঝলে? দেখো এই কোশ্চেনটা দেখো কি বলছে, এ বি ও সি তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে কত কত দেওয়া আছে? এর দেওয়া আছে হচ্ছে কি 7, বি এর দেওয়া আছে 9, আর সি এর দেওয়া আছে 12, তাই তো? সি এর দেওয়া আছে 12। এদের মধ্যে কোন ক্ষেত্রে সংযোজী বন্ধন সৃষ্টি হবে? কি আছে, এ আর বি, এ আর বি, নাকি বি আর সি, নাকি সি ও এ, নাকি কোনো ক্ষেত্রেই সংযোজী বন্ধন তৈরি হবে? দেখো এর তাহলে কি বলো না, ইলেকট্রন বিন্যাস কি হবে? এর 2,5, বি এর কত হবে 2,7, সি এর কত হবে 2,8,2। দেখো প্রথম কথা হচ্ছে গিয়ে সি তো তৈরি করবেই না, কারণ সি হচ্ছে একটা কি বলো না, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তাই সি তো তৈরি করবেই না। কিন্তু দাদা তখন তো বেরিলিয়াম করেছিল, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কত ছিল? বেরিলিয়াম ইলেকট্রন বিন্যাস ছিল 2,2, বেরিলিয়াম ইলেকট্রন বিন্যাস 2,2। তাহলে কারা একমাত্র করতে পারে? এ আর বি তৈরি করতে পারে, কারণ এদের ইলেকট্রন বিন্যাস শেষ কক্ষে কটা আছে? 5টা, আর এটা 7টা। তাহলে এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটাও কম তুলনামূলক। আর কি, সেই আমরা শর্ত পড়েছি, তোমরা নিশ্চয়ই জানো, যারা যারা পড়েছো ভালো করে বইটাকে, যে সমযোজী যৌগ তৈরি করার কিছু শর্ত আছে। কি, একটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কম থাকতে হবে, আর শেষ কক্ষে 5টা, 4টে, 5টা, 7টা এরকম ইলেকট্রন থাকতে হবে, বুঝতে পারলে? তাহলেই তারা সমযোজী যৌগ তৈরি করতে পারে। তো দেখো এই দুটোই একমাত্র সমযোজী যৌগ তৈরি করতে পারে। এবার দেখো দাদা আমাদের একটা এক্সাম্পল দাও কিরকম ভাবে তৈরি করতে পারে। দেখো এ আর বি, এ কে আমরা কি বলতে পারি? এ আসলে কি, এ হচ্ছে কি আসলে নাইট্রোজেন, আর বি হচ্ছে কি আসলে এফ। দেখো NF3 বলে কোনো একটা যৌগের নাম জানো তোমরা? NF3, NF3 বলে কোনো যৌগের নাম জানো? হ্যাঁ, এখানে কি হয় দেখো, এন এর শেষ করে কটা থাকে? 5টা, 1 2 3 4, 3 4 5, আর ফ্লুরিনের কত থাকে? 7টা। ঠিক আছে, তাহলে দেখো এবার ইলেকট্রন ডটটাও আমি বা লুইস ডটটাও এঁকে দিলাম এটা, বুঝলা দাদা? হলো হলো তো এরকম ভাবে, তাহলে ওটা যদি সংকেত লিখতে পারো কি হবে? BaB3, সংকেত কি হবে? AB3, বুঝতে পারলে? এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল, অনেকেই এই কোশ্চেনটা স্কিপ করেছে, এখানে অনেকেই উত্তর দেয় কোনোটাই নয়। ঠিক, তোমাদের বইতেও এই কোশ্চেন উত্তরটা লেখা আছে, বা তোমরা যে পর্ষদ করো, আমি পর্ষদ থেকে কোশ্চেনগুলো তুলেছি, তো পর্ষদেও এই কোশ্চেনের উত্তর লেখা আছে, কোনোটাই নয়, কিন্তু উত্তর কি হবে? অপশান এ, অপশান এ, বুঝতে পারলে? এই ছিল আজকে ঠাকুমার ঝুলি, এর সাথে কিছু মরাল অফ দ্য স্টোরি বা কি বলে ওর নাম, কিছু কিছু এক্সট্রা গল্পও নিয়ে এসেছি। দেখো দেখো এইটা যেটা আছে, যেটা হচ্ছে কি আয়নীয় যৌগ ও সংযোজী যৌগের মধ্যে পার্থক্য, সেটা একবার খুব ভালো করে পড়বে, রাজু দাদা এখানে লাগিয়ে দিয়েছে নিশ্চয়ই। তারপরে দেখো নেক্সট আরেকটা কি, আরেকটা খুব ভালো করে পড়বে হচ্ছে গিয়ে আয়নীয় যৌগের যে যে কোয়ালিটিগুলো আছে, বা কি বলে বৈশিষ্ট্যগুলো, যে আয়নীয় যৌগের গলনাঙ্ক খুব বেশি হয়। কেন গলনাঙ্ক বেশি হয়? কারণ এটা কেলাস গঠন করে, আয়নীয় যৌগ কেলাস গঠন করে থাকে, তার জন্য ওদের মধ্যে আয়নীয় যৌগ খুব বেশি সুস্থিত হয়, আয়নীয় যৌগ খুব বেশি সুস্থিত হয়, তাই ওরা কি করে, তাই ওদেরকে ভাঙাটা খুব বেশি সোজা হয় না, তাই ওদেরকে উচ্চ তাপমাত্রায় ভাঙতে হয়, বুঝতে পারলে? তাই আয়নীয় যৌগ কি হয়, কি বলে না, গলনাঙ্ক খুব বেশি হয়, আর সংযোজী যৌগ গলনাঙ্ক খুব কম হয়। কেন হয়? কারণ সংযোজী যৌগ কি বলে খুব উইক বন্ড বানায়, বা দুর্বল বন্ড তৈরি হয়, তার জন্য ওদেরকে ভাঙা খুব সোজা হয়, বুঝতে পারলে? এই ব্যতিক্রমগুলো পড়বে। তারপর সমযোজী যৌগের মধ্যে কিছু কিছু ব্যতিক্রম আছে, যাদের গলনাঙ্ক অনেক বেশি হয়, যাদের গলনাঙ্ক অনেক বেশি হয় সেগুলো একটু ভালো করে পড়বে। সেই গলনাঙ্ক যাদের বেশি হয় সেগুলো একবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি নামগুলো। হ্যাঁ, টিং 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 টিং, ব্যতিক্রম SiO2, আর কি, হ্যাঁ SiO2 কি হয়? গলনাঙ্ক খুব বেশি হয়, SiO2 এর গলনাঙ্ক খুব বেশি হয়, এটা মাথায় রাখবে, ঠিক আছে? এটা একটা এক্সাম্পল হলো। আর কি আর যত মানে সংযোজী যৌগ আর তৈজযী যৌগর যে ধর্ম আছে, ধর্মগুলো খুব ভালো করে পড়ে যাবে, যেটা আমি এখানে লাগাচ্ছি না, তাও তোমরা একটু খুব ভালো করে ওটা পড়ে যাবে, ঠিক আছে? ওখান থেকে কোশ্চেন আসেই যে সংযোজী যৌগের তুলনায় সংযোজী যৌগ
ধরো যে বললো যে সমযোজী যৌগ না, আয়নীয় যৌগ কেন তড়িৎ পরিবহন করে না, কঠিন অবস্থায় আয়নীয় যৌগ কেন তড়িৎ পরিবহন করে না? কারণ আয়নীয় যৌগ খুব তীব্র তড়িৎ ধনাত্মক তীব্র তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, তার জন্য তারা কঠিন অবস্থাতে তড়িৎ পরিবহন করে না। এগুলো সব মাথায় রাখতে হবে, ঠিক আছে? খুব খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। এখান থেকে 4 নাম্বার তো খুব, 4 নাম্বার না 5 নাম্বার খুব ইজি পাওয়া যায়, ঠিক আছে? প্রথমে একটা এমসিকিউ থাকে আর 2 নম্বরের কোশ্চেন থাকে, ঠিক আছে? তার মধ্যে একটাতে অর দিয়ে দেওয়া থাকে আর একটাতে এমনি 2 নম্বরের কোশ্চেন থাকে, যেটা করতেই হয়, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে, ঠিক আছে? ধন্যবাদ এতক্ষণ ধরে আমার গল্প শোনার জন্য, ঠিক আছে? আর এরকমভাবেই সাপোর্ট করতে থাকো। এই কদিনে আমাদের সাবস্ক্রাইবার অনেক বেড়েছে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে যে এত সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আর সবাই এত ভালো করে সাপোর্ট করার জন্য, ঠিক আছে? আরও সাপোর্ট করতে থাকো। আমরা তোমাদের ভাইদের জন্য, তোমাদের জন্য তার নেই আর কত, আর 2টো ক্লাস আছে তোমাদের জন্য, ঠিক আছে? তোমাদের ভাইদের জন্য আরও এরকম ক্লাসেস আনতে থাকবো। তো তোমাদের ভাইদের যারা তোমাদের ভাই আছে তাদেরকে সাজেস্ট করো যে তোমরা স্টাডি উইথ ফ্রেন্ডস থেকে শুভম দা আছে, সৃজন দা আছে, তাদের চ্যানেল দেখতে পারো। তোমরা ভাই যারা আছে যারা এখন যারা ক্লাস 10-এ উঠে গেছে অলরেডি, ঠিক আছে? তাদেরকে চ্যাপ্টারটা আমাদের ইউটিউবে চ্যানেলের লিঙ্ক শেয়ার করতে পারো যে তোরা এখান থেকে পড়তে পারিস, যাদের ফিজিক্যাল সায়েন্স সমস্যা আছে। এই হচ্ছে এই কথা। ধন্যবাদ এতদিন ধরে সাপোর্ট করার জন্য। আরও 2টো ক্লাস আছে, কিন্তু আমি কেন ইমোশনাল হচ্ছে আমি জানি না। আরও 2টো ক্লাস আছে। আরটা কি আছে তোর কি চ্যাপ্টার, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়ার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স আনবো। আরেকটা আনবো হচ্ছে গিয়ে কি বলে জৈব যৌগটা, কি চ্যাপ্টারের নাম কি ভাই? অর্গানিক কেমিস্ট্রি, জৈব রসায়নের একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স আনবো। তো ওটা খুব ভালো করে পড়বে, ঠিক আছে? এই 2টো আমাদের ইয়াহি থাক সফর আমরা, ঠিক আছে? আর 2টো যেটা আমি ইনঅর্গানিক কেমিস্ট্রি আমি করাই না, তো ওগুলো তোমরা অন্য কোনো চ্যানেলে দেখতে পারো, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে কথা, ঠিক আছে? তোমাদের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, জীবনে আগুন লাগাতে থাকো। টাটা বাই, সি ইউ অ্যান্ড গুড নাইট।